আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বর্তমানে ভারত কোন পজিশনে? হ্যাঁ বন্ধুরা, ভারতের অবস্থান কোন পজিশন ধরে রেখেছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আপনারা জানেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবচাইতে কাছের বন্ধু, যার ভোট প্রচারে স্বয়ং মোদীজি যান এবং মোদীজির ভোট প্রচারে স্বয়ং ট্রাম্প আসেন ভারতের মাটিতে। তাহলে এই দীর্ঘদিনের বন্ধুত্ব, তাহলে বারবার কেন এই ট্যারিফ যুদ্ধ? আপনারা জানেন ভারতীয় পণ্যের উপরে অলরেডি 50% ট্যারিফ বসিয়েছে নরেন্দ্র মোদীর সবচাইতে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। আর এই জায়গায় দাঁড়িয়ে বারবার তিনি হুমকি দিচ্ছেন, কখনো 75%, কখনো 100% ট্যারিফ বসানোর। কেউ কেউ আবার কটূক্তি করে বলছে, কটাক্ষর ভাষা তো বিভিন্ন রকমের, কেউ কেউ বলছে যে 500% যদি ট্যারিফ বসায় ভারতীয় পণ্যের উপরে, তবুও বন্ধু কি আর পর হয়? বন্ধু কি আর শত্রুতে পরিণত হয়? বন্ধু বন্ধুই থাকবে। সত্যি কি তাই? আপনারা একটু চারিপাশে যে দেশগুলির উপরে ট্যারিফ চাপিয়েছেন বিগত দিনে এই ট্রাম্প, তার বর্তমান পজিশন কোন জায়গায়? আপনারা জানেন 3রা জানুয়ারি যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একদম ডাকাতি কায়দায় তুলে নিয়ে এসেছে, মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত আছে তাই বলে, এবং তার নাকি বিচার হবে ওই ট্রাম্প প্রশাসনের কার্যালয়ে। এটাই তো সবচাইতে অবাক বিষয়। যেখানে জাতিপুঞ্জ আছে, যেখানে আন্তর্জাতিক সিস্টেম আছে, রাজনৈতিক সিস্টেম আছে, সেই জায়গাতে একদম ডাকাতি কায়দায় যখন ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে এসেছেন, সেখানে আজও মোদিজি তার বন্ধু না শত্রু, না আগামী দিনে মোদিজিকে তুলে নিয়ে যাবে, এটাই বুঝে উঠতে পারা যাচ্ছে না। যদিও দুজনের কোলাকুলি সম্পর্ক সারা বিশ্বে দেখেছেন, সারা বিশ্ব রাজনীতিতে আমরা বারবার দেখেছি মোদিজির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক। আবার দেখুন, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ট্যারিফ লাগিয়ে রেখেছে, ট্যারিফ যুদ্ধ করে করে আজকে রাশিয়ার মতো একটা শক্তিশালী দেশ, তার কি ভয়ানক পরিস্থিতি। হ্যাঁ, আপাতত বাইরের দিক থেকে যতটা মজবুত মনে হচ্ছে, রাশিয়া কিন্তু সেই মজবুতের জায়গায় আজও কি আছে সেটা কিন্তু বলা বাহুল্য। পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক শক্তি থাকলেই এই এআই এর যুগে, স্যাটেলাইটের যুগে যে যুদ্ধ করা যায় না, সেটা ডোনাল্ড ট্রাম্প এই 2026 সালেই দেখিয়ে দিয়েছেন। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং কাকে কতটুকু পাওয়ার লাগানো দরকার আছে সেটা ডোনাল্ড ট্রাম্প চোখে আঙুল দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দিয়েছে। একদিকে যখন ইরানের বিশ্ব নেতা আলী খামেনি, তিনি বারবার আমেরিকার বিরুদ্ধে কথা বলে এখনও পর্যন্ত ক্রিজে কোনো রকমে দাঁড়িয়ে আছে, তার রান রেট কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি। কেননা ইরানের অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল, সেখানে গণবিক্ষোভের মুখে ইরানের সরকার বারবার পড়ছে। তারা প্রশ্ন করছে, ইরানের আমজনতা, সাধারণ মানুষ, ইরানের রাজনৈতিক যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রশ্ন করছে, আমরা যদি আমেরিকার সঙ্গে যুদ্ধ করব তাহলে আমাদের দেশের জিনিসপত্রের দাম এত আকাশচুম্বী কেন? ডলারের যে মূল্য আন্তর্জাতিক মানদণ্ডে আজকের দিনে ইরানের ডলার এত পতন কিসের জন্য? ইরানের টাকার মূল্যস্ফীতি এত দ্রুত কিসের জন্য? যেখানে এই আলী খামেনির জামানায় প্রায় 45 থেকে 48% টাকার, অর্থাৎ ইরানের যে ডলার, সেই ডলারের দাম কমেছে। এই পজিশনে দাঁড়িয়ে ইরানের যিনি দায়িত্বে আছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এখনও পর্যন্ত বারবার হুমকি দিয়ে চলেছেন। কেননা বিশ্ব নেতা, আপনারা জানেন আলী খামেনি শুধুমাত্র ইরানের একজন ধর্মীয় নেতা না, ইরানের বাইরেও
এই খামেনির বিশাল প্রতিপত্তি। তার মিসাইল, পারমাণবিক বোমা থেকে শুরু করে বিভিন্ন পাওয়ার অবশ্যই আছে, কিন্তু এই বারবার ট্যারিফ লাগিয়ে ইরান নামক দেশটাকে ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন। আপনারা জানেন, আপনাদের শরীরে যদি একটা রোগ বাসা বাঁধে, বিশেষ করে বর্তমানে ম্যাক্সিমাম মানুষের যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে সুগার। এই সুগার রোগটা এমন একটা রোগ যেটা বাইরে থেকে বোঝাই যায় না। তার হাঁটা চলা খাওয়া সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ভিতরের আস্তে আস্তে মেন যে পার্টসগুলো শরীরের ভিতরে সেগুলোকে নষ্ট করে দেয়। এই ট্যারিফ নামক যে সুগার রোগ, এই সুগার রোগটা সবচাইতে বেশি করে ছড়িয়ে দিচ্ছে এই আমেরিকার প্রেসিডেন্ট। আর এই আমেরিকার প্রেসিডেন্টের হাতেই এই সুগারের যে রোগ, সেই রোগ আছে। এই রোগটাকে একের পর এক শুধুমাত্র ইরান, রাশিয়া বা ভেনেজুয়েলা কিংবা চায়নার উপরে চাপিয়েছে এমনটি নয়। আপনারা দেখেছেন ভারতের উপর, সারা পৃথিবীর উপরে তারা এই ট্যারিফ চাপিয়ে যাচ্ছে দিনের পর দিন। আর আপকি বার মোদি সরকার বলে ট্রাম্প যখন ভারতে মোদিজির ভোট প্রচারে আসেন, তখন একদম গলায় গলায় কুলোকুলি করে মোদিজি ভারতবর্ষের যে গৌরব, ভারতবর্ষের এই বৃহৎ একটা দেশ, যেখানে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে, যেখানে যে ভারতবর্ষে শস্য শ্যামলা, এই ভারতবর্ষটাকে দিনের পর দিন ভঙ্গুর করে দিচ্ছে এই মোদিজি। বলতে বাধ্য হচ্ছি, তিনি বারবার হিন্দু মুসলমান করে ভারতবর্ষটাকে একদম তলানিতে নিয়ে চলে যাচ্ছে। আজকে হিন্দু ভাইদের কাছে, হিন্দু বন্ধুদের কাছে আমার প্রশ্ন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এই যে ট্রাম্পের ট্যারিফ, এই ট্যারিফ যুদ্ধে হিন্দু ভাইরা কি সুরক্ষিত? এই ট্যারিফের ভার যেভাবে দিনের পর দিন বইয়ে নিয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে শুধুমাত্র মুসলিম বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী মানুষের উপরেই এর ইফেক্ট পড়বে না, এর ইফেক্ট পড়বে সারা ভারতবাসীর উপরে। অতএব এখনও পর্যন্ত সময় আছে, আপনারা সঠিক চিন্তা নিয়ে আগামী দিনে নির্বাচনে সঠিক মানুষকে নির্বাচিত করুন। না হলে শুধুমাত্র গদি থাকবে আর ওই মিডিয়ার বড় বড় চাকচুক্য কথাবার্তা থাকবে, আম আদমি সাধারণ মানুষের কিচ্ছুটি হবে না। প্রিয় বন্ধুরা, এখনও সময় আছে। আর একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, চায়না এত শক্তিশালী একটা দেশ, চীন দেশে কি নেই? চীন দেশের একটা সাধারণ মানুষ শুধুমাত্র একটি যদি ছোট্ট আলপিনের প্রয়োজন হয়, তবুও তারা বাক্সের উপরে লেখা দেখে নেয় মেড ইন চায়না আছে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রায় পৃথিবীর বুকে সবচাইতে বেশি সংখ্যক দেশের বাসিন্দা হয়ে আমি বলছি, সবচাইতে বেশি দেশের জনগণনা অনুযায়ী সবচাইতে বেশি সংখ্যক মানুষ এই ভারতবর্ষে পৃথিবীর বুকে বাস করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষ এখনও পর্যন্ত বিদেশি পণ্য, বিদেশি খাবার খেতে ব্যবহার করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। তাই আপনারা দিনের পর দিন দেখতে পাচ্ছেন ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে, তাদের সঙ্গে একটা সময় কত ভালো সুসম্পর্ক ছিল, দিনের পর দিন এই ধর্মীয় মেরুকরণ করে করে দেশটাকে একদম তলানিতে নিয়ে চলে যেতে বসেছে। দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে একটা যে ধর্মীয় কারণে তাদের ভিতরে বিভেদ ঘটিয়ে তারা মুসলিম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুস্তানের বাসিন্দারা হিন্দু, এই একদিকে যখন আমেরিকা ট্যারিফ বসাচ্ছে আর একদিকে এই মোদি সরকার বিভাজনের রাজনীতি করছে, এই জায়গায় দাঁড়িয়ে আম জনতা, ভারতবাসী হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত দুঃখিত এবং উদ্বেগের বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা সেই প্রায় বন্ধের মুখে, অলরেডি আন্তর্জাতিক ক্ষেত্রে তারা দু একটা খেলা করে। আমরা সদ্য দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে তাকালে আমরা একই রকম পরিণাম। বাংলাদেশের একটা বিষয়কে কেন্দ্র করে একটা রাষ্ট্রনেতারা পর্যন্ত আজকে সেই বিষয়কে কেন্দ্র করে কথা বলছে। এটা অত্যন্ত উদ্বেগের। আন্তর্জাতিক সিস্টেম, আন্তর্জাতিক যে ভারসাম্য, এই আন্তর্জাতিক ভারসাম্য নির্ণায়ক শক্তি যারা করতেন, যে সমস্ত আন্তর্জাতিক লেভেলের অফিসাররা আছে, তাদেরকে
বুড়ো আঙুল দেখিয়ে আজকে ধর্মীয় মেরুকরণ করে ভারতবর্ষটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। আজকে এই মোদির অন্ধ ভক্তরা বলছে ভারতবর্ষের পণ্যের উপরে যদি 500% ট্যারিফ লাগায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই, তাতেও আমরা থালা বাজাবো, অসুবিধা নেই। এটা কিন্তু আপনারা বুঝবেন, এটা যেদিনকে বুঝবেন সেই দিনকে আপনারা সময় থাকবে বলে আমরা মনে করছি না, আমাদের চ্যানেল মনে করছে না। আপনারা অবশ্যই সজাগ হন। আজকে ভারতবর্ষের উপরে যেভাবে ট্রাম্পের দিনের পর দিন একটার পর একটা জনবিরোধী নীতি আমাদের দেশের উপরে চাপিয়ে দিচ্ছে, এটা শুধুমাত্র আমরা ভারতবাসী হিসাবে নয়, বিশ্ব নেতারাও তাকিয়ে তাকিয়ে দেখছে ভারতবর্ষ একটা এত শক্তিশালী দেশ, আর আমেরিকা বারবার এই ধরনের কাজ করে যাচ্ছে, আমাদের দেশের নেতারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। যেভাবে একদম লজ্জাজনকভাবে ডাকাতি কায়দায় একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে, আগামী দিনে এই ট্রেন্ডিং শুরু হয়েছে, এই তুলে নিয়ে আসা ট্রেন্ডিং শুরু হয়েছে। আমেরিকা দিনের পর দিন বিভিন্ন দেশে এই ট্রেন্ডিং একের পর এক কাজে লাগাতে থাকবে, আর বিশ্ব বাজার আবারও যেভাবে সারা বিশ্বের হাতে গোনা কয়েকটা নেতা, যারা নেতা বলতে গেলে যারা অর্থনৈতিক নেতা, তারাই নির্ণায়ক হবে। এবং যে ক্যাপিটালিজম, সেই ক্যাপিটালিজমের মধ্য দিয়েই আমাদের বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে মার্কস লেনিন বলেছিলেন এই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে মানুষ, বিশ্বকে নিয়ন্ত্রণ করবে প্রাকৃতিক সম্পদ। এই পৃথিবীতে যত দেশ আছে, যত প্রাকৃতিক সম্পদ আছে সমস্ত মানুষের জন্য, তাই এই পৃথিবীতে সোশ্যালিজম কায়েম করার দরকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভেনেজুয়েলার মতো একটা দেশ যারা সোশ্যালিজম ডেমোক্রেটিভে বিশ্বাসী, যখন চায়নার মতো একটা দেশ যারা মনে করে এই বিশ্বটা মাও সেতুংয়ের নেতৃত্বে সারা পৃথিবীর সমগ্র মানুষ একই ছাতার তলায় আসবে এবং সারা পৃথিবীতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে, আমরা লক্ষ্য করে দেখছি আমেরিকা যে ক্যাপিটালিজমের মদতদাতা, যে ক্যাপিটালিজমের জন্মদাতা আমেরিকা, যে ক্যাপিটালিজম সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, হাতে গোনা কয়েকটা মানুষ আমরা আজকে বিশ্ব জগতে তাকিয়ে দেখতে পাবো শুধুমাত্র আমেরিকা নামক একটা দেশ। আর সেই দেশের যখনই যেই প্রেসিডেন্ট আসুক না কেন, আজকে ট্রাম্প বলুন, বিগত দিনে জো বাইডেন বলুন, তার আগে যদি আপনারা দেখেন ওবামা বলুন, তার আগে যদি আপনারা বুশ দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একই রকমভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের ধারাবাহিকতা, পাশের দেশ অন্য দেশ তাদের বশ্যতা স্বীকার করবে, তাদের বশ্যতা যদি স্বীকার না করে তারা কখনো কাউকে বন্ধু হিসাবে মনে করে না, তারা শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে সেই দেশকে ব্যবহার করে। আর ভারতের মতো একটা দেশ দেখছি আমরা লক্ষ্য করে, মোদির মতো একটা প্রধানমন্ত্রী যে এত বড় একটা দেশের নায়ক, সেই দেশ নায়ক খলনায়কের ভূমিকা পালন করছে। আমরা দীর্ঘদিন আমরা লক্ষ্য করে দেখছি, শুধুমাত্র এই বুশ বা তার আগেও আমরা বারবার দেখেছি, কেননা আমেরিকা হচ্ছে পুঁজিপতিদের দেশ, পুঁজিপতিদের দালাল, ক্যাপিটালিজমের সৃষ্টিকর্তা, ক্যাপিটালিজমকে বাঁচিয়ে রাখতে চায়। আর এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে সোশ্যালিজমের পক্ষে যে সমস্ত দেশগুলো এগিয়ে আসতে চেয়েছে, কখনো সাদ্দাম হোসেনকে, কখনো গাদ্দাফিকে, কখনো আপনারা সদ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে, কখনো আপনারা দেখবেন খামেনিকে, কখনো দেখছেন রাশিয়া নামক একটা দেশ যেখানে আজকের দিন তাদের শক্তি ক্ষয় করতে করতে বিশ্ব মানচিত্রে তারা আগামী দিনে কোন পজিশনে পৌঁছাবে অত্যন্ত উদ্বেগের বিষয়। এই যারা একটা ভালো প্রগতিশীল দেশে পরিণত করতে চায়, মানুষকে মানুষের মতো বেঁচে থাকতে তারা অধিকার নিয়ে আসার কথা বলে, সেই সমস্ত দেশগুলোকে ধ্বংস করে এই পৃথিবীর সম্পদ মুষ্টিমেয় কয়েকটা মানুষের হাতে তুলে দিতে চাই এই আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকার দেশটি। তাই এখনই যদি আমরা গণতান্ত্রিক দেশে এই বিশ্ব সাধারণ মানুষের শুধুমাত্র গণতান্ত্রিক দেশ হলে হবে না, এই পৃথিবীটাকে সোশ্যালিজম করতে হবে, সমাজতান্ত্রিক করতে হবে, তবেই আমরা এই পৃথিবীতে সদ্য যে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে মুক্তি পেতে পারবো। কেননা
আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন চলমান চিত্রে দেখতে পাচ্ছেন, বিভিন্ন পেপার সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছেন কি অভাবনীয় পরিস্থিতি। ভাবতে অবাক লাগে, কল্পনা অতীত, যেখানে বারবার আমরা দেখেছি তারা দূর থেকে একটা গণঅভ্যুত্থান ঘটায়, তারপরে সেই দেশের সরকারকে ফেলে দেয়। এখন আর অত শত সময় দিতে চাইছে না। যখন যে দেশকে মনে হবে এই দেশের প্রধানমন্ত্রীকে চেঞ্জ করতে হবে, এই দেশের রাষ্ট্রপতিকে চেঞ্জ করতে হবে, রীতিমতো চা খাওয়ার জন্য তাকে চায়ের দাওয়াত দেবে, চায়ের নিমন্ত্রণ করবে, দিয়ে ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার করবে, আপনার কিচ্ছুটি করার থাকবে না, আপনার দেশের কিচ্ছু করা থাকবে না, এই পৃথিবীর কোনো দেশের কিচ্ছু কথা বলার অধিকার থাকবে না। তাই এই স্যাটেলাইটের যুগে আপনারা অবশ্যই সজাগ হতে হবে। কিভাবে সজাগ হবেন? আপনারা বলবেন যে এটা তো একটা দেশ আর একটা দেশের বিষয়, এখানে সাধারণ মানুষ উদ্বেগ জানানো ছাড়া কিছুই করার নেই। অবশ্যই করার আছে। আপনারা দেখবেন মার্কসিজম কিভাবে একটা দেশকে সম্পূর্ণভাবে, শুধুমাত্র দেশকে নয় সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছিলেন। আপনারা দেখবেন লেনিন কিভাবে সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছেন। মাও সেতুং কিভাবে সোশ্যালিজমকে কায়েম করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ঠিক সেই রকমভাবেই আগামী দিনে আমরা এই সোশ্যালিজমের চর্চা করব। আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য তারা যে রাস্তাগুলো, যে পথগুলো দিয়েছে, আমরা অবশ্যই আগামী দিনে সেই পথের অনুসারী হব এবং এই পৃথিবীকে সুস্থ এবং স্বাভাবিক রাস্তায় নিয়ে আসার দায়িত্ব আমার, আপনার, সকলের। তাই এই সাম্রাজ্যবাদ, এই ক্যাপিটালিজম শেষ হয়ে যাক, নিপাত যাক। ধিক্কার জানাই এই বর্বরচিত, এই মানব বিরোধী এই আমেরিকা যতদিন সারা বিশ্বের মসনদে বসে থাকবে, পৃথিবীর কোনো প্রান্তে মানুষ শান্তি থাকবে না। অবশ্যই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে পরিশেষে একটা কথা না বললেই নয়, ভারতবর্ষের যে ধর্মীয় ভিত্তিতে যে দেশ আমরা পরিচালিত করছি, সেখানে এই ট্যারিফের ঘোষণা, কেউ কেউ বলছে আমাদের দেশের পণ্যের উপরে 500% ট্যারিফ বসালেও আমাদের কোনো কিছু যায় আসে না। আপনার কোনো কিছু যায় আসে বন্ধু। আপনি হয়তোবা আর 20 বছর, 30 বছর, 50 বছর বাঁচবেন, কিন্তু আপনার সন্তান বা সেই সন্তানের সন্তানেরা যখন এই পৃথিবীতে ভারতবর্ষে জন্মাবে, আপনার দেশে জন্মগ্রহণ করবে, তারা ভারতবর্ষকে কি দেখতে পাবে? একটা পচা গলা, পিছিয়ে পড়া একটা দেশ। এই হিসাবে আপনি রেখে যেতে চান? এটা তো আমরা, এই শিক্ষা তো আমরা পাইনি। আমরা তো এই শিক্ষা পেয়েছি যে আমরা এই পৃথিবীতে, এই পৃথিবীটাকে বাসযোগ্য করে যাব। কাদের ইন্ধনে এই পৃথিবীটাকে কঙ্কাল করে দিতে চাইছে, কারা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে চাইছে, তাদের বন্ধু কারা, তাদের সঙ্গে আমরা কখনো সম্পর্ক রাখব না। ভারতীয় হিসাবে ভারতবর্ষের নেতাদের কাছেও আমাদের আর্জি, আপনারা সবসময়কার জন্য মানুষ কিভাবে সুস্থ থাকবে, এই পৃথিবী কিভাবে সুস্থ থাকবে, সেই দিকে কর্ণপাত করুন। হাতে গোনা কয়েকটা পুঁজিপতিদের জন্য আপনি মসনদে বসে থাকতে পারবেন না। গণতান্ত্রিক দেশে শুধুমাত্র ট্রাম্প আপনার বন্ধু, আপনার মাথার উপরে হাজার হাজার ট্যারিফ বসাবে, শত শত % ট্যারিফ বসাবে, আর আপনার ভোটের আগে এসে আপকি বার মোদী সরকার বলে নির্বাচনী বৈতরণী পার করে আবার গদিতে বসবেন। আপনার দেশের সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাবে। আপনার দেশের সম্পদ থাকলেও খেতে পাবে না। তার জ্বলন্ত উদাহরণ ভেনেজুয়েলার দিকে তাকালে দেখতে পাবেন। ভেনেজুয়েলার সেখানে প্রাকৃতিক সম্পদ কম নয়, সারা বিশ্বের 3 ভাগের 2 ভাগ তেল আছে। অর্থাৎ সারা বিশ্বে যত তেল সম্পদ আছে তার মধ্যে সবচাইতে বেশি তেলের মালিক হচ্ছে ভেনেজুয়েলা। অথচ সেই দেশের সাধারণ মানুষের কি দুর্দশাপূর্ণ অবস্থা। সেখানে আমেরিকা ট্যারিফের পর ট্যারিফ লাগিয়ে সেই দেশটাকে পঙ্গু করে রেখেছে। আজকে রাশিয়ার দিকে তাকালেও সেই একই রকম অবস্থা। ডলার, তাদের ভল্টে যে ডলারগুলো জমা রেখেছে, রাতারাতি বলেছে এই ডলারের কোনো মূল্য নেই, আমেরিকার ডলার চলবে না। সেখানে বলছে যে আমেরিকার ডলার তো আমেরিকান ডলারই আমরা মজুত করেছি, বলছে তাও চলবে না। অতএব এই সাম্রাজ্যবাদ, এই ক্যাপিটালিজম যতদিন পৃথিবীকে গ্রাস করে রাখবে, ততদিন সাধারণ মানুষ ভালোভাবে পৃথিবীতে অক্সিজেনটুকু নিতে পারবে না।
যদি আপনার কথাতেই বলি, যদি ঈশ্বর কর্তৃকই পৃথিবীর সমস্ত কিছু হয়ে থাকে, তাহলে এই ভাগ তারা কেন বসাচ্ছে? ঈশ্বর কি তা দেখতে পাচ্ছে না? ঈশ্বর কি তাদের এই নোংরা চোখ তুলে নিতে পারছে না? অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন রাখছি। নিশ্চয় এই ভিডিওটা একটু বড় হয়ে গেল। এত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।